হ্যালো আমার প্রিয় বন্ধুরা, তোমাদের জন্য আরো নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। সাথে আমার নিজের আপন ছেলের সাথে ঘটে যাওয়া একটি মজাদার ঘটনা। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবে। আমার স্বামী একজন শান্ত ব্যক্তি ছিলেন, যিনি রপ্তানি ব্যবসা করতেন। তিনি প্রতিদিন সকালে কাজের জন্য যেতেন এবং গভীর রাতে ফিরে আসতেন। প্রথম দিকে আমি এবং আমার স্বামী আমাদের বিবাহ জীবন ভালোই কাটাতে লাগলাম, কিন্তু আমাদের 3টি বাচ্চা হওয়ার পর আমার স্বামী স্পষ্টতই আমার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। এরপর তিনি নিজের ব্যবসার জন্য জীবন উৎসর্গ করলেন। স্পষ্টতই তার ব্যবসার কারণে তিনি আমাকে ইদানিং উপেক্ষা করতেন। আমি এখন অনেক বেশি শান্ত হয়ে গেছি, তবে আমার স্বামী এখনো আমাকে ভালোবাসেন এবং আমিও তাকে শ্রদ্ধা করতাম আর ভালোবাসতাম। আমরা সবসময় একসাথে সময় কাটাই, তবে আগের মতো নয়। যদিও আমি সর্বদা হাসি খুশি থাকতাম, তবে আমার মনের মধ্যে কিছুটা দুঃখ ছিল। আমার বড় ছেলে পড়াশোনা এবং স্কুলে আগ্রহী ছিল না। সে বন্ধুদের সাথে ঘুরে বেড়াতো, আরো আগ্রহী ছিল সর্বদা বাড়ির বাইরে থাকতে। এই জিনিসগুলো থেকে বদলে দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু সে কখনো বদলায়নি। আমার মেয়ে তুলি পড়াশোনায় ভালো ছিল, তবে আমার ছোট ছেলে রাজা অন্যদের তুলনায় বেশি প্রফুল্ল ছিল। সর্বদা কথা বলতো, গুরুত্ব সহকারে পড়াশোনা করে প্রত্যেককে সাহায্য করত। শুরু থেকেই রাজা আমাকে খুব পছন্দ করত এবং আমার সব কাজে সাহায্য করে সবসময় আমার সাথে থাকতো, মজা করে আমার সাথে কথা বলতো। রাজা সবসময় যা করত আমিও সেটার প্রশংসা করতাম। রাতে খাবারের পরই সবাই যখন ঘুমোতে যায়, রাজা তখন আমার সাথে রান্নাঘরে থাকতো। রান্নাঘর পরিষ্কার করতে সাহায্য করত, সবকিছু নিয়ে কথা বলতো। আমি ওকে আদর্শ দিতাম এবং ওকে বলতাম যে তুই তোর বয়স হিসেবে অনেক বেশি দায়িত্বশীল। ছোট ছেলে আর আমি খুব কাছাকাছি ছিলাম। আমরা প্রতিটি বিষয় পছন্দ অপছন্দ এমনকি ব্যক্তিগত অনুভূতি সম্পর্কেও কথা বলতাম। রাজা আমাকে বলতো যে আমাকে কেমন দেখায় এবং কেন আমি এত সুন্দর। আমি যখন ওর কাছ থেকে প্রশংসা শুনতাম তখন লজ্জা পেয়ে শুধু হাসতাম। রাজা আমার জন্য ফুলের মালা আনতে শুরু করেছিল, তা আমি খুশি হয়ে নিজের খোপায় বেঁধে নিতাম। মাঝে মাঝে রাজা আমার জন্য যেটা আনতো আমি সেটা ব্যবহার করতাম। রাজা আমাকে প্রতিটি উপায় দেখানোর চেষ্টা করতো যে আমি নাকি অনেক সুন্দরী মহিলা এবং ও আমাকে কতটা ভালোবাসে। আমি ওর ভালোবাসার প্রশংসা করতাম। সেই জন্য আমার বড় ছেলে আর মেয়ে রাজাকে মায়ের ছেলে বলে ডাকতো, কারণ সর্বদা আমি রাজার আশেপাশে থাকি বলে। তাই আমি এরপর থেকে রাজার সাথে সমুদ্রের দিকে যাওয়া বন্ধ করে দিলাম। ও আমাকে অনেকবার অনুরোধ করেছে, কিন্তু আমি এই বলে অস্বীকার করতাম যে তোমাকে তোমার বয়সী মেয়ের সাথে যাওয়া উচিত। রাজা আমাকে বলেছিল যে আমি অন্য কোনো মেয়ের সাথে যেতে চাই না, কেবল আমার মায়ের সাথে যেতে চাই। আমি রাজি হলাম না এবং এমনকি শনিবার বাজারে যাওয়া বন্ধ করে দিলাম। এরকম কয়েক সপ্তাহ ধরে চলতে লাগলো। আমি দিনে দিনে কেমন যেন দুঃখী হয়ে উঠলাম। এমনকি আমার বড় ছেলে আর মেয়ে আমার এই পরিবর্তনটি লক্ষ্য করেছে। তাই তারা আমাকে জিজ্ঞাসা করলো যে আমি কেন রাজার সাথে আর বাইরে যাই না। আমি মাথা নেড়ে কিছু মিথ্যা কারণ ওদেরকে বললাম। আমি বুঝতে পেরেছিলাম আমার এরকম ব্যবহারে রাজা খুবই কষ্ট পেয়েছে। এরপর থেকে আবার রাজা আমার কাছে সাহায্য করতে থাকে এবং আমার জন্য ফুলের মালা আনতে থাকে। আমি নিজের অনুভূতি না বলে বা প্রকাশ না করে সেগুলো নিয়ে নিতাম। যদি আমার নীরব থাকা সত্ত্বেও আমি বুঝতে পেরেছিলাম যে রাজা কখনো আমার প্রতি ওর মন ভালোবাসা পরিবর্তন করেনি। একদিন আমি আর রাজা বাড়িতে ছিলাম শুধু, এবং আমি রান্নাঘরে কাজ করছিলাম। তখন রাজা আমার কাছে এসে আমাকে সাহায্যের প্রস্তাব দিল। আমি কয়েক সেকেন্ডের জন্য ওর দিকে তাকিয়ে আর নিজেকে ধরে রাখতে পারিনি। আমি ওকে ধরে ওর কাঁধে মাথা রেখেছিলাম আর আমি ওকে ধৈর্যশীল বলে প্রশংসা করলাম এবং বললাম আমি জানি না যে তুই আমাকে খুব ভালোবাসিস। রাজা অনেক শক্ত করে আমাকে ধরে বোঝাতে চাইলো যে আমাদের সম্পর্ক বদলে গেছে। আমার মাথাটা 2 হাতে ধরে ওপরের দিকে টেনে আমার চোখের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, আমি তোমাকে ভালোবাসি এবং চিরকাল আমার এই ভালোবাসা পরিবর্তন হবে না। তারপরে নিচু হয়ে ও আমার মুখে মুখ করে দিল। এতে আমি কোনো বাধা দিলাম না। এরপর আমাদের মধ্যে সবকিছু বদলে গেল। রাজা যখন আমার জন্য ফুলের মালা নিয়ে আসতো তখন আমি ওকে জড়িয়ে ধরতাম। আমরা যখন বাড়িতে একা থাকতাম তখন একে অপরকে শক্ত করে জড়িয়ে থাকতাম। আমার ছেলে রাজা আমাকে পুরোনো দিনের মতন বাইরে যাওয়ার বিষয়ে জিজ্ঞাসা করলো, তাতে আমি খুশি হয়ে রাজি হয়ে গেলাম। সন্ধ্যায় রাজা আমাকে দেখে অবাক হয়ে গেল, কারণ আমি গোলাপি রঙের শাড়ির সাথে ম্যাচিং অন্য সব পোশাক পরেছি, যা এর আগে কখনো দেখেনি রাজা। রাজা আমার সৌন্দর্যের দিকে তাকিয়ে অবাক দৃষ্টিতে দেখতে থাকলো। আমার চোখের আলো না। আমার বয়স এখন 48 বছর হয়ে গেছে, কিন্তু অনেক কম বয়সে মনে হয়। বাজারে যাবার সময় আমি খেয়াল করতাম অনেক পুরুষ আমার দিকে তাকাচ্ছে। রাতে রাজা আমাকে নিয়ে সিনেমা দেখতে যেতে চাইলো। আমি প্রথমে মানা করলেও পরে রাজি হলাম। সিনেমা হলে গেলাম। সেখানে একটা রোমান্টিক হিন্দি মুভি চলছিল। সিনেমার প্রথমার্ধে আমি ওর হাত শক্ত করে ধরেছিলাম, যার জন্য ওর হাতটা আমার বুকে নিয়ে গেল। সিনেমা দেখার সময় রাজা ওর এক হাত দিয়ে আমার কোমরটা জড়িয়ে কাছে টেনে নিল, আর আমি ওর কাঁধে নিজের মাথা রেখে সিনেমা দেখছিলাম। ও আমায় বিভিন্ন স্থানে হাত বোলাতে লাগলো। সিনেমার পর আমরা একটা রেস্টুরেন্টে রাতের খাবার খেতে গেলাম। তারপর যথারীতি রাতের খাবারের পর আমরা সমুদ্রের ধারে গিয়ে আমাদের বসার জায়গায় দুজনে বসলাম। আজকে রাতটা পূর্ণিমা ছিল। রাজা আমার দিকে তাকিয়ে বলল, তোমাকে এই পোশাকে আজ রাতে খুবই সুন্দরী লাগছে। আমি ওর কথা শুনে চমকে উঠে বললাম, রাজা আমি তোর মা, তোর এই কথাগুলো আমাকে বলা উচিত নয়। রাজা তখন বলল, মা তোমাকে আমি অনেক পছন্দ করি, তুমি অনেক সুন্দরী। তুমি বলো, গত কয়েক বছর ধরে বাবা কি তোমার
সাথে সংসার করেছে। আমি ওর হাত ধরে বললাম, সে যাই হোক না কেন, তবুও ভুলে যাস না আমি তোর মা। তবুও আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমাকে সত্যি ভালোবাসো মা? আমি দেখেছি যে বাবা তোমাকে উপেক্ষা করছে এবং তোমাকে আগের মতন সময় দেন না। তুমি এত সুন্দর যে তোমাকে সুখী করতে যে কেউ নিজের প্রাণও দিয়ে দেবে। আমাকে একটা সুযোগ দাও মা, আমি তোমাকে খুব খুশি করতে চাই। আমি ওর মুখে আমার প্রশংসা শুনে খুব খুশি হয়ে বললাম, তুই কি সত্যি আমাকে সুন্দরী মনে করিস? রাজা মুচকি হেসে উত্তর দিল, হ্যাঁ মা। আর আমার কোমরটা ওর হাত দিয়ে ধরলো আর বলল, তুমি খুব সুন্দরী। তারপর ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি আবার অবাক হয়ে বললাম, হে ভগবান, তুই কি করছিস? আমার খেলার জায়গা আছে, আমরা একটা খোলা জায়গায় বসে আছি এবং আমাদের এখানে এটি করা উচিত নয়। রাজা বলল, আমি দুঃখিত, তবে তুমি এত সুন্দরী যে আমি তোমাকে যা বললাম আর করলাম তার কোনো নিয়ন্ত্রণ আমার কাছে নেই। আমি বললাম, নিজেকে সংযত করো। আমি মনে করি আমাদের অনেক দেরি হয়ে গেছে, আমাদের এখন বাড়িতে যাওয়া উচিত। এই বলে আমি উঠে দাঁড়ালাম। আমরা দুজনে একটা বাসে করে বাড়ি ফিরে এলাম। আমাদের বিল্ডিংয়ে পৌঁছে সিঁড়িতে উঠতে শুরু করে দিলাম। তখন রাজা আমাকে জিজ্ঞাসা করলো, এতদিন পর আমার সাথে সন্ধ্যাটা কেমন কাটালে? আমি জবাবে বললাম, দুর্দান্ত ছিল এবং রাতের খাবারও বেশ ভালো ছিল। সত্যি বলতে অনেকদিন পর আমি এত ভালো সময় কাটালাম। আমি খুব খুশি। রাজা খুশিতে বলল, তুমি কি মনে করো এর জন্য আমার কিছু পাওয়া উচিত? আমি বললাম, কেন নয়, তুই কি চাস বল। এই সময়ের মধ্যেই আমাদের ফ্ল্যাটের দরজার সামনে আমরা ফ্লোরে পৌঁছে গিয়েছি। আমরা আমাদের ফ্ল্যাটের বাইরে দাঁড়ালাম এবং আস্তে আস্তে কথা বলতে থাকি। রাজা বলল, যখন আমরা সমুদ্রের কাছে ছিলাম তখন তুমি বলেছিলে যে পাবলিক প্লেসে এটি করা উচিত নয়। এখন আমরা পাবলিক প্লেসে নেই এবং আমি তোমাকে জড়িয়ে ধরে তোমার অনুভব নিতে চাই। আমি অবাক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বললাম, এখানে? রাজা উত্তর দিল, এখানে নয়, ভেতরে। আমি বললাম, বাড়ির সবাই ভেতরে আছে, এটা কিভাবে সম্ভব? রাজা বলল, তাহলে চলো ছাদের ঘরে যাই। আমি চিন্তায় পড়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, সেখানে যে কেউ এসে যেতে পারে, এটা ঠিক হবে না। রাজা সঙ্গে সঙ্গে বলল, আমি তোমাকে যেমন ভালোবাসি তেমন কাউকে আগে কখনো ভালোবাসিনি। আমি তোমাকে সবসময় কাছে পেতে চাই। আমি বললাম, আমিও তোকে ভালোবাসি, তবে আমি তোর মা এবং আমি তোর বাবাকেও ভালোবাসি। রাজা ফিসফিস করে বলল, আমরা তো শুধু জড়িয়ে ধরে একটু সুখের অনুভব নেব, তাই এটা আমি অন্য কিছু দেখছি না। এরপর আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে আমার হাত ধরে আমাকে সিঁড়ি দিয়ে ছাদের ঘরে তুলে নিয়ে গেল। আমরা আমাদের বিল্ডিং এর শেষ তলায় থাকি এবং ছাদের ঘরটা এমনভাবে তৈরি করা ছিল যে সেখানে একদমই নিরিবিলি। আমরা ছাদের ঘরের দরজায় পৌঁছে গেলাম। তখন আমি ওকে বললাম, রাজা, তুই কি পাগল হয়ে গেছিস? রাজা বলল, চিন্তা করো না, ছাদের দরজা লক হয়ে গেছে এবং এই সময় কেউ ওপরের দিকে আসবে না। যেহেতু এটা পূর্ণিমা রাত ছিল তাই দেয়ালে ভেন্টিলেটর থেকে চাঁদের আলো আসছিল। রাজা আমাকে ভেন্টিলেটরের বিপরীতে দেয়ালের দিকে দাঁড় করিয়ে দিল, যাতে চাঁদের আলো সরাসরি আমার দিকে পড়ে। আমরা সেখানে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে পরস্পরের চোখের দিকে তাকিয়ে রইলাম। তারপর ওর সঙ্গে সঙ্গে আমাকে জড়িয়ে ধরলো। আমি ওকে জড়িয়ে ধরে দুই হাত ওর ঘাড়ের পেছনে রাখলাম। হঠাৎ আমি ওর থেকে নিজেকে সরিয়ে ফিসফিস করে বললাম, রাজা, আমি মনে করি আমাদের এটি করা উচিত নয়। কিন্তু ও আমার কোনো কথা শুনছে না। আমি রাজাকে আবারও একটু সরিয়ে দেওয়ার চেষ্টা করলাম, তা সত্ত্বেও আমাকে ছাড়ছে না। আমি এবার আর ওকে সরাবার চেষ্টা না করে আত্মসমর্পণ করে ওর কাছে বেশি করে নিজেকে ছেড়ে দিলাম। আমরা প্রায় 10 মিনিটের মতো পরস্পরকে জড়িয়ে ধরেছিলাম। আমরা তখন আমাদের ঘরের সামনে ছিলাম, তাই আমি ওকে বললাম, আমরা ধরা পড়লে কি হবে? তোর কি কোনো ধারণা আছে? রাজা বলল, কেউ আমাদেরকে ধরতে পারবে না, তুমি চিন্তা করো না, জাস্ট রিল্যাক্স। আমি আবারও বললাম, তুই কি পাগল? আমাদের অনেক দেরি হয়ে গেছে, এখন আমাদের ঘরে যাওয়া উচিত। রাজা আমার কথা শুনে বলল, আরও কিছুক্ষণের জন্য থাকো। এই বলে ও আমাকে আরো বেশি করে জাপটে ধরলো। এবার আমি হঠাৎ করে ওর হাত নিজের থেকে সরিয়ে নিয়ে বললাম, আমাদেরকে থামতে হবে এবং আমাদের ঘরে যাওয়া উচিত। রাজা বলল, ঠিক আছে, চলো তাহলে নেমে যাই। তারপর আমি আর নিজেকে ঠিক করে নিলাম। তারপর দুজন দুজনের হাত ধরে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করে দিলাম। আমি ওকে আস্তে আস্তে জিজ্ঞাসা করলাম, রাজা, তোকে থামিয়ে দেওয়ার কারণে তুই কি কষ্ট পেলি? রাজা বলল, না, ঠিক আছে, কিছু মনে করিনি। আমি বললাম, শোন, আমরা যা করছিলাম সেটা ভুল ছিল এবং ঘরের বাইরে একেবারে ভুল ছিল। রাজা আমাকে আস্তে আস্তে জিজ্ঞাসা করলো, বাড়ির ভেতরে তাহলে কোনো ভুল হবে না, তাই তো? আমি ইতস্ততভাবে বললাম, হয়তো নয়, তবে কেউ জেগে উঠতে পারে, এটাই। রাজা বলল, আমি সত্যি তোমার সাথে আরো বেশি সময় কাটাতে চাই। আমার ঘরে এসো, আমার ঘরটা লক করে দেব। আমি নিশ্চিত বাবা তোমাকে খুঁজতে আসবে না। আমি চুপ করে রইলাম। তারপর ওকে বললাম, একটু ধৈর্য ধরতে। আমরা আমাদের ফ্ল্যাটের দরজায় পৌঁছে গেলাম। আমি আমার পার্স থেকে চাবি বের করে দরজা খুললাম। আমরা ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে দিলাম। ভেতরে অন্ধকার ছিল। আমি ওর কানে কানে ফিসফিস করে বললাম, তুই গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে। তোর বাবা ঘুমিয়ে আছে কিনা আমি দেখে আসছি। তুই তোর ঘরে গিয়ে আমার জন্য অপেক্ষা কর। আমার কথা মতো রাজা ঘরে গিয়ে আমার জন্য অপেক্ষা করতে লাগলো। প্রায় 15 মিনিট পর ওর ঘরের ভেতর থেকে দরজা লক করে দিলাম। আমি ওর কাছে গিয়ে বললাম, তোর বাবা যথারীতি ঘুমিয়ে পড়েছে। রাজা বলল, বাহ, বেশ ভালো, তার মানে তোমাকে খুব শীঘ্রই তোমার ঘরে ফিরে যেতে হবে না। এই বলে ও আমাকে ওই দিকে টেনে নিল। আমি তখন বললাম, আমাদের এমন কিছু করা উচিত নয়, যেহেতু আমি কখনোই তোর বাবার সাথে প্রতারণা করিনি। রাজা বলল, মা, তবে বিশ্বাস করো, আমি কখনোই তোমাকে কষ্ট দেব না। আমি তোমাকে যেমন ভালোবাসি তেমনই আমি এর আগে কাউকে ভালোবাসিনি। এই কথা শুনে আমার লক্ষ্মী ছেলে বলে ওকে নিজের কাছে টেনে নিলাম আর ও আমাকে বিছানায় নিয়ে শুরু করে দিল। এখন আমার সারা গায়ে ঘোরাফেরা শুরু করলো।
একসময় ও আমার নিচের দিকে বিচরণ শুরু করলো, আর আমার মুখ থেকে মৃদু আওয়াজ বের হতে থাকলো। ওর প্রতিটি স্পর্শে আমি যেন স্বর্গে ভাসছি। আমি আর থাকতে না পেরে নিজেই ওকে আমার উপরে টেনে নিয়ে ওর ওটা দেখে নিলাম নিজের মধ্যে। তারপর ওকে বললাম, এবার দে বাবা। রাজা আমার কথা মতো চালানো শুরু করলো। ওর প্রতিটি চালানে আমি যেন পুরো পাগল হয়ে উঠলাম। দ্রুত শ্বাস নিতে শুরু করে দিলাম। আমরা প্রায় 10 মিনিটের মতো এমনভাবে চলার পর একই সঙ্গে ছড়ে পড়লাম। তারপর আমরা কিছুক্ষণ শুয়ে বিশ্রাম নিলাম। একটু পর আমি ওকে বললাম, আমার বাবু, তোর বাবার সাথে আমি এরকম ভালো অভিজ্ঞতা কখনোই করতে পারিনি। আমি শেষ কবে এমন সুখ পেয়েছিলাম তা মনে করতে পারছি না। রাজা বলল, কেবল এই কারণেই আমি তোমাকে অনেক ভালোবাসি। তারপর আমি বিছানা থেকে উঠে ওকে বললাম, আমাকে অবশ্যই এবার আমার ঘরে ফিরে যেতে হবে। আমরা চাই না এত রাতে কেউ এখানে আমাদেরকে দেখতে পাক। রাজা বলল, আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। পরদিন রাতে খাবারের পর আমি রান্নাঘরে বাসন ধুতে দিতে রাজাকে ফিসফিস করে বললাম, তোর ঘরের দরজাটা খুলে রাখিস, আমি আসবো রাতে। তারপর আমি ওর ঘরে গিয়ে দরজা বন্ধ করে একটা মুচকি হাসি হেসে বললাম, এবার থেকে রোজ রাতে আমি তোর ঘরে থাকবো। কি এবার খুশি তো? ও আমাকে জড়িয়ে ধরে বলল, সত্যি? এই অসম্ভব তুমি সম্ভব করবে? এবার থেকে প্রতিদিন রাতে তুমি যখন আমার কাছে থাকবে তখন আমার বউ সেজে থাকবে। আমি হেসে বললাম, আজ থেকে তুই আমার নতুন স্বামী। এই বলে আমরা দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম।